এখন যে অস্কারে যাওয়াটাগুলো হচ্ছে এগুলো কিন্তু কিছু ভুয়া সব, যাই হোক এটা আমি জানি। আর মাত্র $50,000 জন্য অস্কার নমিনেশনটা পায়নি, 5টার মধ্যে একটা হয়নি। মাটি ময়না বলতে চাচ্ছি না সে নেই, কিন্তু তারেকের দৃষ্টিভঙ্গি ছিল তার থেকে সহস্র গুণা বেশি। কাগজের ফুল, আমি তো তারেকের সব ছবিরই কাস্টিং 2 বছর ধরে আমাদের প্রি প্রোডাকশনের কাজ তৈরি করা। মোহাম্মদপুর একটা অফিস নিয়ে 4টা না 5টা শট নেওয়া হবে, তার জন্যে কলকাতা গিয়ে শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের বোটের ডিজাইন নিয়ে এসে তারপরে সেই ডিজাইন অনুসারে 9.5 লক্ষ টাকা দিয়ে সেই সময় একটা বোট তৈরি করা হয়েছিল। কাকিমা তো আমাকে ভীষণ স্নেহ করেন। আমার উপর কিছু অনুযোগও ছিল, সেটা পরে বলছি। তা এখানে হঠাৎ কি একটা কারণে, এই কারণটা আমি জানি না, তারকও অত খোলসা করে বলেনি, উনি হঠাৎ একবার টার্ন ওভার করলেন, অ্যাবাউট টার্ন করলেন, করে উনি একেবারে মানে হুজুর হয়ে গেলেন, বুঝতে পারছো, ধার্মিক হয়ে গেলেন। তবে না ধার্মিক মানে তোমার গোড়া না, এবং ধর্মান্ধন, ধার্মিক হয়ে গেলেন, একদম ধার্মিক হয়ে গেলেন। শুধু তাই না, কাকিমাকে একেবারে বন্দি করে ফেললেন। হ্যাঁ, যেটা এই গল্পটাই কিন্তু আমি কিন্তু তারেকের বাবার চরিত্রে অভিনয় করেছি, কিন্তু অনেকটা না 101%। তার জন্য আমাকে তারেক একদিন ধরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে রেখে দিয়েছিল স্ক্রিপ্টটা দিয়ে। আচ্ছা, হ্যাঁ, ও তো উত্তরায়। যাই হোক, ক্যাথরিনের সঙ্গে কিন্তু তারেকের আগে আমার পরিচয়। আচ্ছা, তারপরে তারেকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, এবং ক্যাথরিনের সঙ্গে পরিচয় হয়েছিল সভা ভাইয়ের মাধ্যমে। আমি সবার খুব ঘনিষ্ঠ ছিলাম। সম্পর্ক হলো হচ্ছে, এটার মাধ্যম হচ্ছে ধরো বিশ্ব সাহিত্য কেন্দ্র কেবল এসছে তখন এতে, এই আমাদের বাংলা মোটরের মোড়ে ইন্দিরা রোড থেকে, ওখানে তারেকের সঙ্গে ওখানে আমার প্রথম সেই সময় চলছে, ওখানে আমার পরিচয়। তারপরে রতন চেনে যা হয়, তা ওখান থেকে শুরু হয়ে গেল। তারেকের মাথায় তখন থেকে কিন্তু একজন মানুষ ছিলেন, সেটা হচ্ছে যে সুলতান ভাইয়ের উপরে যে আদম সুরাত যেটা করেছে, এইটার মাথায় তখন তার পোকাটা এসছে। এবং তো তারেকের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল হচ্ছে তোমার মিশুক মুনির। মিশুক 35 মিলিমিটার ফিল্ম এগুলো লোকের কাছে চেয়ে নিয়ে আসতো, যার আনএক্সপোজ সেগুলো নিয়ে ওই অন্ধকার করে ঘরের মধ্যে ঢুকে ওইগুলো সিমেন্ট দিয়ে জোড়া দিত, দিয়েও এমনি এক্সপোজ করতো। কীভাবে এক্সপোজ করতো তুমি জানো? প্রত্যেকটা আলাদা আলাদা স্টিল 24টা করে স্ন্যাপ নিত, নিয়ে টান দিত, মানে একদম বায়োস্কোপ আর কি, আদি যুগের বায়োস্কোপ। ও তো দুর্দান্ত সিনেমাটা করেছিল। যাই হোক, তখন আমাকে তারেক বলে যে দাদা, আমি কিন্তু সুলতান ভাইয়ের উপরে লেগে আছি, কিন্তু নড়াইল যায় আসে। এটার নাম ছিল প্রথমে হচ্ছে ইনার স্ট্রেংথ। ওই সুলতান ভাইয়ের নামটা ছিল ইনার স্ট্রেংথ, কিন্তু পরবর্তীকালে আদম সুরত নাম দিয়েছিল, যার জন্য ওর যে পোস্টারটা হয়েছিল সেটা কিন্তু ওই যে ফার্স্ট প্ল্যান্টেশন সুলতান ভাই, ওইটা কিন্তু পোস্টার দিয়েছিল। তা ওখান থেকে আমি যুক্ত। শুন না, এর নিউক্লিয়াস যখন তার মাথার মধ্যে ফিল্ম এসছে, তখন থেকে তো তার সঙ্গে আমার এক্সচেঞ্জটা চলে এসছে। সিনেমাটা আমার সঙ্গে তো সেই 80 দশকে একদম প্রথম থেকেই। তো এটা তো অস্কারে গিয়েছিল, শর্ট লিস্টেড হয়েছিল, 10টার মধ্যে একটা হয়েছিল। এখন যে অস্কারে যাওয়াটাগুলো হচ্ছিল এগুলো কিন্তু কিছু ভুয়া সব, যাই হোক এটা আমি জানি। আর মাত্র $50,000 জন্য অস্কার নমিনেশনটা পায়নি, 5টার মধ্যে একটা হয়নি। মাটি ময়না ওর একটা পত্রিকা আছে, ওনার নাম হচ্ছে, আমার কাছে আছে পত্রিকাটা। তারপরে ওখানে হলো কি, ওই একটা কলামের দাম, ওই পত্রিকাটার একটা কলামের দাম হচ্ছে $50,000। এগুলো কিন্তু ক্রিটিকরা করেন, এটা ওই এক ধরনের লবিস্ট। ওরা ওখানে তারা সমালোচনা করেন, সেই সমালোচনার কাটিংগুলো নমিনেশনে যারা দেবে তাদের কাছে চলে যায়। তা এটা পারেনি অত করতে, যাদেরকে পয়সা আছে তারা পেরেছে। 10টা পর্যন্ত কিন্তু সে নিজের মেরিটে গিয়েছিল, 10টার মধ্যে বিশাল ব্যাপার, কয়েক হাজার ছবির মধ্যে। যাই হোক, আর কানের তো বলো না, কানে এটা আমার একটা স্বপ্নের সময়। একটা মাস আমি স্বপ্নের মধ্যে ছিলাম, একটা মাস কেন, আমি তো ছিলাম আরও বেশি, 2 মাস ছিলাম। তারেক ছিল অত্যন্ত, তার ভবিষ্যতের দিকে তাকাতে পারতো, সে বুঝতে পেরেছিল যে এরকম একটা কিছু হতে পারে। সেই জন্য ও করেছিল কি,
ইউরোপের মধ্যে সবথেকে 1 নম্বর নন কর্পোরেট হাউস যেটা, তার নাম হচ্ছে MK2, মানে MK2। তার মালিক নাম হচ্ছে মারিন কার্বেন্স। ইনি কিন্তু ইহুদি ছিলেন, এখনো ইহুদি আছেন, এবং তিনি তার কোনো পার্টনার ছিল না, তার অন্য কোনো ডিরেক্টর ছিল না, তিনি একাই মালিক এবং সব থেকে বড় ডিস্ট্রিবিউটার এবং সবথেকে বড় প্রডিউসার। আচ্ছা আচ্ছা। মারিন কার্বেন্সের নজর পড়ে যায় তারেকের উপরে। কি জন্যে? ওখানে যে একটা প্রতিযোগিতা হয়, এই প্রতিযোগিতাতে এই এর স্ক্রিপ্টটা কিন্তু 500 কতগুলো স্ক্রিপ্টের মধ্যে এটা ফার্স্ট হয়। আচ্ছা। এই তারেকের এই মাটির বানের স্ক্রিপ্টটা, এটা স্ক্রিপ্ট প্রতিযোগিতা। সেখান থেকে সে ফার্স্ট প্রাইজ পায় হচ্ছে $1,00,000। তার আগে একজন বাংলাদেশি, নাম করবো না, সে এখন ফ্রান্সেই আছে, সে প্রথমে পেয়েছিল ক্যাশ টাকা। আচ্ছা। ক্যাশ টাকা করে সে নাচতে নাচতে বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে এসে এখানকার যে সমস্ত প্রাতিষ্ঠানিক যে সমস্ত ফিল্মের এগুলো কোম্পানিগুলো ছিল, মানে জানো বুঝতে পারছো, সরকারি প্রাতিষ্ঠানিক, এদের পাল্লায় পড়ে যায়। এরা তার টাকা পয়সাগুলো নয়ছয় করে ফেলে। সে একটা রিলও শুট করতে পারেনি। এই $1,00,000 সে ক্যাশ এখানে নষ্ট করে যায়। সেই জন্যে এই যে পুরস্কার দেয় যে যারা, যে তারা খুব অসন্তুষ্ট হয়। কিন্তু তারেক তখন সে বলেছে যে তোমাদের কাছে তো একবার দিয়ে দেখেছি, কিছুই করতে পারেনি, সেখানে বসে খাদ্য পানীয় দিয়ে শেষ করে আসছে। এখানে এসে সে করেছে কি, এখানে মেন স্ট্রিম কারিগরদের সঙ্গে যোগাযোগ করেছে, কলাকুশলীদের সঙ্গে, করার পর যা হওয়ার হয়েছে। তারা ওই লেভেলের চিন্তা তো করতে পারে না, তারা তো ফর্মুলা ফিল্ম বানানোর জন্য। তখন তাকে এটা করেনি, তখন তারেককে বলেছে, এটা তারেকের জন্য হয়েছে, সাপে বড় হয়েছে। বলেছে শুধু তাই না, তোমাকে যেটুকু তোমার টেকনিক্যাল সাপোর্ট লাগবে, এটা তোমাকে ফ্রান্সের থেকে নিয়ে যেতে হবে এবং ওই টাকা থেকে কাটা যাবে। যার জন্য তারেকের একটা অসুবিধা হয়েছিল কি, যে ওই রেটে তাকে নিতে হয়েছিল। ফ্রান্সের যে রেট, সেই রেটে এই নিতে হয়েছিল। যেমন 535 ক্যামেরা, যেটা হ্যান্ডেল ক্যামেরা, সেটা ওখান থেকে নিয়ে এসেছিল। এছাড়া ওখানকার ল্যাবে যে কাজ করেছে সেটাই ইউরোপিয়ান রেটে করেছে, যেটা আমাদের এখানে এতে ম্যাড্রাসে করলে অনেক কমে হতো। এই তারপরে তারেক অত্যন্ত সাবধানতার সঙ্গে টাকাটা সদ্ব্যবহার করেছে। এই এখন আমি বলতে চাচ্ছি না সে নেই, কিন্তু তারেকের দৃষ্টিভঙ্গি ছিল তার থেকে সহস্র গুণা বেশি। কাগজের ফুল, আমি তো তারেকের সব ছবিরই কাস্টিং 2 বছর ধরে আমাদের প্রি প্রোডাকশনের কাজ তৈরি করা। মোহাম্মদপুর একটা অফিস নিয়ে 4টা না 5টা শট নেওয়া হবে, তার জন্যে কলকাতা গিয়ে, শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথের বোটের ডিজাইন নিয়ে এসে, তারপরে সেই ডিজাইন অনুসারে 9.5 লক্ষ টাকা দিয়ে সেই সময় একটা বোট তৈরি করা হয়েছিল, 4টে কি 5টা শটের জন্য। EIR, ইস্টার্ন ইন্ডিয়ান রেলওয়েজ, সেই সময় ব্রিটিশ আমলে, মানে যে ট্রেন হরিদাসপুর থেকে মানে আসবে, ওই দিকে বনগাঁ দিয়ে যাবে, সেই সময় কিন্তু উদ্বাস্তু যাচ্ছে এই ট্রেন দিয়ে, ভরে যাচ্ছে ছাদের উপরে। তার আগ পর্যন্ত ছাদের উপরে কোনো ছিল না, ছাদের উপরে যাত্রী ওঠার নিয়ম ছিল না। কিন্তু সেই যে যারা সব কিছু ফেলে দিয়ে, পোটলাপুটলি নিয়ে, বউ বাচ্চা কাচ্চা যে কটা বেঁচে ছিল তাদেরকে নিয়ে যাচ্ছে উদ্বাস্তুরা, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে। এই দৃশ্য তোলার জন্যে EIR এর, ইন্ডিয়ান রেলওয়েজের মিউজিয়ামে গিয়ে সেই সময়কার বগির ছবি নিয়ে এসে সেই বগি তৈরি করা শুরু হয়ে গেছিল। এবং তারেক, আমি তখন বোম্বে, তারেক আমি বললাম আমি আসছি, ইয়াশ চোপড়ার সাথে এটার সঙ্গে ইনভলভ ছিলেন সেই, এবং আমি সেই ব্যক্তি তারেকের সঙ্গে আমি মিটিংয়ে ছিলাম। এরপরে আরেকটা স্বপ্ন ছিল তার, কিন্তু প্রি প্রোডাকশনের কাজ অনেকটা গুছিয়ে এনেছিল। প্রায় 150 মতন বই জোগাড় করেছিল কলকাতা থেকে। 16th সেঞ্চুরি ইন্ডিয়া, তার উপরে একটা তার স্ক্রিপ্ট ছিল নেক্সট, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মানে আসতো, ফান্ড আসার কথা হয়ে গেছিল। আচ্ছা, সেটা মানে কয়েক মিলিয়ন ডলারের প্রজেক্ট। 16th সেঞ্চুরি ইন্ডিয়া, যখন স্যার টমাস রো যখন কালিকটে এসে তার জাহাজটা ভেড়েন, এবং তিনি বাদশাহ জাহাঙ্গীরের সঙ্গে দেখা করতে যান, ওইখানে একটা কারখানা তৈরি করবেন এবং
দেবেন, ট্যাক্স দেবেন, ওখানে একটা কারখানা, ওখানে একটা ব্যবসার একটা দক্ষিণ ভারতের ব্যবসায় খুলবেন।